এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ হলো সোমবার আর এখন ঘড়ির কাঁটাতে 10:30 বাজে। ঝুড়ি নিয়ে এসেছি, আজকে কয়েকটা ফুল তুলব। যেহেতু সোমবার, শ্রাবণ মাসের সোমবার সেভাবে আমি বিশেষ করে পালন করি না, মানে বাকি সোমবারগুলো যেমন করি তেমনই করি। তবে বিয়ের আগে দু একবার, যেহেতু আমাদের বাড়ির পাশে নন বেঙ্গলি ছিল, তো ওদেরকে দেখতাম সাবান কি মাহিনা পালন করে আলাদা করে। ওদের ক্যালেন্ডার আমাদের ক্যালেন্ডারের মধ্যে জানো তো একটা বেসিক ডিফারেন্স রয়েছে। আমি আগে জানতাম না যে হিন্দু ক্যালেন্ডার তো একই, কিন্তু না, বাঙালি ক্যালেন্ডার নন বেঙ্গলি ক্যালেন্ডারের মধ্যে ডিফারেন্স আছে, এটুকু আমি জানি। তো ওরা ওই সবুজ চুড়ি পরা, তারপরে শিব ঠাকুরের বিভিন্ন উপাচার করতো। তো আমিও দু একবার করেছি ওদের সাথে সাথে, মানে পাশে এক বৌদি থাকতো, তো ওই বৌদির সাথে দু একবার করেছি। তবে বিয়ের পরে তেমন কিছুই করিনি, ওই শিব ঠাকুরের যেমন পুজো দিই সেরকমই। বিয়ের 4-5 মাস পরে, 3-4 মাস পর থেকে আমি শিব ঠাকুরকে এনেছিলাম বাড়িতে দক্ষিণেশ্বর থেকে। তো ওই তোমরা যেটা মূর্তি দেখো হচ্ছে গিয়ে বজরংবলীর, ওটা আমাকে দিয়েছিল অনয় বিয়ের 1 মাস পরে, মানে আমাদের ডিসেম্বরে বিয়ে হয়েছিল, 14ই ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন্স ডে উপলক্ষে। যেহেতু আমার একটু সমস্যা যাচ্ছিল, ভয় পেতাম খুব, তারপরে ও বাড়ি থাকতে পারতো না, সব বিভিন্ন কারণে ও আমাকে ভ্যালেন্টাইন্স ডেতে ওই বজরংবলী গিফট দিয়েছিল, যে তোমার ভয়টাও কাটবে আর তুমি তো বজরংবলীর পুজো করতে বাপের বাড়িতে, তো করতে পারবে। তো উনি এসছিল, তো ওনাকে আমি পুজো দিতাম না, এমনি রেখে দিয়েছিলাম শোকেসে। তারপর একবার দক্ষিণেশ্বর গেলাম বিয়ের পরে, সেখানে গিয়ে আমি শিবজিকে আর হচ্ছে ওই লক্ষ্মীনারায়ণকে নিয়ে এসেছিলাম। তারা ফুল তুলি, মোটামুটি রোদ রয়েছে এখানে, দেখো সাদা নীলকণ্ঠ হয়ে রয়েছে এই যে, আর নীলকণ্ঠও রয়েছে নিচে। তুলে নিয়ে যাব। জেঠিমাকে বললাম যে জেঠিমা আছে ফুল গাছে, বলছে নাও না। জেঠিমাও পুজো দেয় শিবজিকে, বলছে প্রচুর আছে। আমি তো নীলকণ্ঠ ফুল গোপালকেও সাজিয়ে দিই, এত হয়, সত্যি গাছটাতে হয় ফুল অনেকগুলো। তো বিয়ের পর থেকে ওই সাবান কা মাহিনা পালন করা হয়নি। তো যখন বাড়ি হবে, নিজের বাড়ি ঘর দুয়ার, তখন দেখা যাবে, তখন যদি হয় হবে। আর খুব ইচ্ছে আছে একবার তারকেশ্বর যাওয়ার, জানো তো আমার শ্বশুরবাড়ির এত কাছে তারকেশ্বর, বাট যাওয়া হয়নি এখনো, যেতেই পারিনি তারকেশ্বরে এখনো পর্যন্ত। তো ইচ্ছে আছে যে শ্রাবণ মাসেই যেতে হবে এমন তো কোনো ব্যাপার নেই, তারকেশ্বরে ভোলে বাবাকে একটু দেখে আসার ইচ্ছে আছে। ওখানে সবাই বলে যে খুব ভালো, মানে শিবজির রূপ রয়েছে, তো সবই তো এক। দেখো কত ফুল ফুটেছে, তোমাদেরকে একবার দেখাই, দেখো এ কটাতেই আমার হয়ে যাবে। আমি আসলে ফুল তুলি না, জানো তো। এইখানে একটা গাছ রয়েছে, এরা বাড়ি না থাকলে এই গাছটায় প্রচুর ফুল ফোটে, তোলা যায়। ওখানেও একটা গাছ রয়েছে, জেঠিমাদের নিজস্ব গাছ রয়েছে, তুলি না। এসেছি, দেখো এই কটা ফুল নিয়েছি। তো আমার অল্প হলেই হয়ে যায়, মানে সবাইকে একটা একটা করে দিলেই আমার মনে হয় যেন খুব সুন্দর লাগে। গাছে এত ফুল থাকে, কেউই কিন্তু এখানে কিছু বলে না, যে যার মতো ফুল তোলে। তো আমার মনে হয় কি, যে সেই তো ঠাকুরের চরণেই দেবে, সবাই নিয়ে কেউ তো আলাদা আলমারিতে রেখে দেবে না, তো ঠাকুরের চরণেই যাবে, যার হাত দিয়ে যাবে যাক। সেই জন্য আমি আর ওই সকাল সকাল উঠে ফুল তুলতে হবে, ফুলের গাছ আমার ঘরের সামনে তুলে নিয়ে আসতে হবে, ওই জিনিসটা আর আমি করি না। তো ফুল যে কটা লাগে, আর জেঠিমার ছাদে হয় কখনো কখনো যদি মনে হয় তুলে নিয়ে আসি, আর না হলে কিনি, কেনাও হয় না। তো আমার মনে হয় ওনারই তো মানে জিনিস, উনিই তো প্রকৃতিতে দান করেছে, তো ওইভাবে আমার না সেই ফুল তুলে সুন্দর করে সাজিয়ে দিতে হবে রেগুলারলি, অনেক অনেক ফুল লাগবে আমার। ওই রকম একটা করে ফুল প্রত্যেকের চরণে যদি দিতে পারি তাতেই আমার ভালো লাগে। তবে হ্যাঁ, ফুল দিয়ে সাজানো থাকলে, গোছানো থাকলে ঠাকুরের জায়গাটা দেখে সুন্দর লাগে, যে খুব সুন্দর করে সাজানো। কিন্তু সেটা ছিল বিয়ের আগে খুব করতাম, বাড়ির গাছে প্রচুর ফুল হতো, তখন
মানে ওপরে ছাদটা ছিল না, তো নিচেও প্রচুর গাছ ছিল, খুব সুন্দর করে। আর পুজোর দায়িত্বটা বরাবরই আমার ছিল বিয়ের আগে থেকে। আমার 3টে কাজ ছিল, পড়াশোনার পাশাপাশি টিউশন পড়াতাম যেহেতু, তো ওখানে মানে ঘর পোছ দিয়ে মুছে নেওয়া, বিছানা গোছানো, আর হচ্ছে পুজো দেওয়া, এই 3টে কাজ আমার ছিল। মানে অবিবাহিত সময়, যে সকালবেলা ঘুম থেকে উঠে বাসি বিছানাটা গুছিয়ে দিতে হবে, ঘরটা ঝাড় দিয়ে স্নানের এই ঘরটা মুছে ঝাড় মা দিয়ে যেত, যেহেতু গোপাল ছিল, সকাল সকাল বাসি ঘর ঝাড় দিয়ে দিত। আর আমি পড়িয়ে টড়িয়ে এসে দুপুরবেলায় যদি হতো, কোনো দিন কলেজ গেলে তাহলে আগে আগে করতাম, ঘর মুছে পুজোটা দিয়ে যাওয়া। ও তোমাদেরকে এখনো বলিনি না, আমার এই জায়গাটা ফাঁকা হয়ে গেছে, দেখো 3জন ছিল তো ফাঁকা হয়ে গেছে, মানে বুঝতেই পারছো ওরা বাড়ি চলে গেছে, মাও চলে গেছে আজকে সকালবেলায়। আর সকালের ভোগটা এখানে দিয়ে গেছে, দিয়ে ওই 9টার দিকে মা বেরিয়ে গেছে। তারপর থেকে না এই জায়গাটা খালি খালি লাগছে, ভালো লাগছে না। মাকে বলছিলাম তুমি রেখে দিয়ে যাও, তো মা বলছে তুই এত ব্যস্ত থাকিস, ওইভাবে তো গোপাল সেবা দিতে পারবি না, তো কি করা যাবে। আর মায়ের গোপাল মাও তো নিয়ে যাবে, খুব কষ্ট হচ্ছে, ওরা এতদিন ছিল আর মা ছিল, মানে মনটা খুব, দেখো প্রত্যেকটা মেয়ের কাছে বলো ছেলের কাছে বলো, শুধু মেয়ে বলে নয়, প্রত্যেকটা সন্তানের কাছে না তার মায়ের আলাদা জায়গা থাকে, বাবারও অবশ্যই থাকে, তো মায়েরও একটা, যেহেতু মা বেশি সময় কাটায় ছেলে মেয়েদের সাথে, সেই জন্য মায়ের জায়গাটা একটু বেশি থাকে। তো মাও চলে গেল, সেটাও একটা কষ্ট, আবার সেই একঘেয়ে জীবন। আর গোপালরা ছিল মনের মধ্যে বেশ একটা উৎফুল্ল ছিল, জানো তো। যাই হোক, যে যার সংসারে ফিরে যেতে হবে যার যার মতো করে। কীর্তন এসছে মনে হয়, তুলসী তলায় জল দিয়ে গেছে সকালবেলা, আমি আরেকবার দেবো। প্রত্যেক সোমবারের মতন তুলসী তলায় জল দিয়ে আসার পরে ভোলে বাবাকে এবার ভালো করে আমি পরিষ্কার করে তারপরে যেটা পঞ্চামৃত দিয়ে বাবাকে স্নান করাই সেইটা করে নেব। আর আমার তো ওপরে থাকেন হচ্ছেন ভোলে বাবা এবং সমস্ত যারা রয়েছেন, তো দাঁড়িয়ে পুজো দিতে না আমার খুব কষ্ট হয়, মানে আমি ঠিকমতো দিতে পারি না, বসে পুজো দেওয়ার অভ্যাস, তো সেই জন্য বাবাকে নিচে নামিয়ে নিয়ে আসি। আর বেলপাতার ওপরে দেখো রেখেছি লিঙ্গটা, এবার ভালো করে পরিষ্কার করে নিয়ে বেলপাতা একটা রেখে দিয়ে শিবজিকে রেখে তারপরে পঞ্চামৃতটা বানিয়ে নেব। তো সেইটাই বাবাকে অর্পণ করব। এবং যে যার সাধ্য মতন যেভাবে পারে, আমার মনে হয় পূজার কোনো নির্দিষ্ট পদ্ধতি হয় না, সবচেয়ে যেটা প্রয়োজনীয় সেটা হচ্ছে ভক্তি। মন থেকে যদি তুমি ভক্তি করো এবং সঠিক পথে চলো, তুমি কাউকে কটু কথা বলছো, বাজে কাজ করছো, হিংসা ছড়াচ্ছ, কিন্তু তুমি ভোলে বাবার পূজা করছো, সবুজ চুড়ি পরছো, তাহলে কিন্তু আমার মনে হয় সেই পুজোর কোনো মাহাত্ম্যই থাকে না। তো ভোলে বাবা তো ভোলে বাবাই, মানে উনি মানে অল্পতেই এত ভুলে যান, সেই জন্য ওনার উপাচারে কিন্তু বিশেষ কিছুর প্রয়োজন সেভাবে হয়ই না, একটা বেলপাতাতেই তুষ্ট। কিন্তু আমরা আমাদের সাধ্য মতন চেষ্টা করি যতটা সম্ভব তাকে নিবেদন করার। যে যতটুকু পারো, মনের মধ্যে কেউই না রাখবে না যে এটা আমি দিতে পারলাম না, এটা দিলে ভালো হতো। বাবার যদি ইচ্ছে হয় তোমার হাত থেকে নেবেন, তাহলে সে ব্যবস্থা তিনিই করে দেবেন। আর আমার মনে হয় যতটুকু তোমার মন থেকে আসবে, যতটুকু তুমি পারবে ততটুকুই করো। ওই জোর করে নিরামিষ খেতে হবে, আমিষ খেতে হবে, বা প্রত্যেকটা সোমবারই পালন করতে হবে এমন কিছু কিন্তু নেই, যার যেটা মন থেকে আসে। আমার যেমন এই শ্রাবণ মাসটা আমি মন থেকে, দেখো সোমবার যেহেতু পালন করি, তো শ্রাবণ মাসের আমি আলাদা করে কিছু করি না। আর কাচের চুড়ি পরা, সবুজ কাচের চুড়ি পরার কিন্তু একটা মাহাত্ম্য রয়েইছে। তো যারা যারা পরতে পারো, যাদের পরার সুবিধা রয়েছে অবশ্যই পরবে, কিন্তু এমনটা নয় সবুজ কাচের চুড়ি পরে নিলাম, আমি মহাদেবের ভক্ত হলাম আর আমি যে কোনো অন্যায় করতে পারবো, তাহলে বাবা আমাকে
সাপোর্ট করবে, সেটা কিন্তু একদমই নয়। তো দেখো আমি এখানে পঞ্চামৃত বানিয়ে নিচ্ছি জলের মধ্যে, গঙ্গা জলের মধ্যে, আর ভালো করে নীলকণ্ঠ ফুল টুল দিয়ে আগে কি করি জানো তো, ঘি মধুটা মাখিয়ে নিই। তবে প্রতিদিনই যে একই রকম করে পুজো করি তা কিন্তু নয়, এক এক দিন এক এক রকমভাবে করি, তবে জিনিসপত্র সেই একই রকম থাকে। আর আমি শুনেছি জানো তো, মেয়েদের নাকি ওম নমঃ শিবায়, ওম যে শব্দটা নাকি বলতে নেই, কিন্তু আমি এই যে তোমাদেরকে দেখাই না প্রত্যেক রোববারে যে আমি যাই যে আশ্রমে, সেখানে তো দেখেইছ ওম রয়েছে, তো অনেকেই এই দীক্ষিত। দেখো সাজানো হয়ে গেছে। আর এখানে দেখো শ্রীকৃষ্ণের এই জায়গাটায় পালক ছিল, আমি না দেখতে পাইনি, আর এখন আমি শিবজিকে রাখতে গিয়ে, ভোলে বাবাকে রাখতে গিয়ে দেখছি কি পালকটা রয়েছে। তো মানে আমি না এত খুশি হয়ে গেছি, আমি এই জায়গাটা ফাঁকা ছিল, আমি না জিনিসগুলো তুলতেও পারছিলাম না, ওখানে যে আমি পেতে রেখেছিলাম মানে ফাঁকা ফাঁকা লাগছে, আমি যে থাক দুদিন, ওখানে পালক ছিল। আর এই দেখো আমি বাবাকে বসিয়ে দিয়েছি আর একটু চাল অর্পণ করছি, অখণ্ড চাল। আর এখানে কর্পূর আরতি করি, তোমরা তো জানো মঙ্গলবার, শনিবার, সোমবার আমি একটু আরতি করি, আমার আরতি করতে খুব ভালো লাগে। আর আমার মা বলছিল তোর আরতি দেখতেও খুব ভালো লাগে। সত্যি বলতে আমার না মন থেকে খুব শান্তি লাগে এই আরতি করলে। আর এই সময় আমি তো জানোই যে বিভিন্ন রকম মহামৃত্যুঞ্জয় মন্ত্র বা ওই যে বলছিলাম ওম নমঃ শিবায়, কিছু না জানলেও ওম নমঃ শিবায়টা কিন্তু উচ্চারণ করাই যায়। আর আমার মনে হয় ভগবানের কাছে ছেলে মেয়ের ভেদাভেদটা ওভাবে নেই, তার কাছে সন্তান সবাই সমান। আর ওমের মাহাত্ম্য কিন্তু মানে যারা জানো তারা তো জানোই, যারা জানো না তারা অবশ্যই জেনে নেবে, না জেনে কিছু মানে করবে না। যদি তোমাদের মনে হয় যে না আমরা মানবো এই ব্যাপারটা, তাহলে অবশ্যই মন থেকে যেটা আসবে আমার মনে হয় সেটাই করা উচিত। আর একটু মিশ্রিও জানো তো অর্পণ করি আমি শিবলিঙ্গে, যখন এই পঞ্চামৃতটা বানাই তার মধ্যে। আর আজকে ভোলে বাবার ভোগেও রয়েছে মিশ্রি, তো দিয়ে দেখো পুজো দেওয়া হয়ে গেছে। এই ওপর নিচ ব্যাপারটাতে আমার একটু অসুবিধা হয়, যদি নিচেরটাই একদম রাখতে পারতাম খুব ভালো হতো, কিন্তু ওখানে রাখা যাবে না, সেই জন্য মানে ভগবানের ওপরেই জিনিসপত্র রাখাটা ঠিক হবে না। পুজো দেওয়া হয়ে গেছে, এখন বাজে 11:15, এখন যাব হচ্ছে রান্না করতে। তো সকালে ব্রেকফাস্ট করিনি, মা চা বিস্কুট খেয়েই চলে গেছে, তো ব্রেকফাস্ট আজকে একবারেই করব, মানে লাঞ্চেই করে ফেলবো, আর কিছু খাবো না। 11:15 বাজে, ওই 1-1:30টার দিকে তো ভাত খেয়েই নেব। তো আজকে দুপুরে ও আসবে না, তো আরও বেশি ঝামেলা জানো তো, এলে পরে তাও এটা ওটা রান্না করতে ইচ্ছা করে, আর না এলে না কিছু রান্নাও করতে ইচ্ছা করে না, মনে হয় যা হোক আলু সেদ্ধ ভাত খেয়ে নিই। তো বিকেলে আবার পড়ানো আছে, তো এখন যদি আলু সেদ্ধ ভাত করি তাহলে কিন্তু আবার রাতে আমাকে রান্না করতে হবে, মানে পড়িয়ে এসে সেই আমাকে কিছু না কিছু রান্না করতে হবে। যদিও ও হেল্প করে, তবু ও তো খেটে খুঁটে আসে, আমিও খাটনি করি, এটাও ঠিক, কিন্তু আমি যেহেতু বাড়িতে থাকি একটা দায়িত্ব থেকে যায়। পুরুষ মানুষ যতই বাইরে খাটুক না কেন, দেখবে ঘরের কাজ করলে আমরা বলি এক্সট্রা পাও না সেটা, আর মহিলারা ঘরের কাজ ছেড়ে বাইরের কাজ করলেও সেটা এক্সট্রা নয়, ঘরের কাজ তোমাকে করতেই হবে। মানে আমি কি বলতে চেয়েছি আশা করি বুঝতে পেরেছো, যে মহিলাদের বাইরের কাজটা কোনো এক্সট্রা কাজের মধ্যে পড়ে না, তুমি করছো তোমার জন্য, এরকম একটা ব্যাপার, আর পুরুষ মানুষ করছে সংসারের জন্য, এরকম একটা কথা। কিন্তু মানে দেখবে তোমরা যারা অফিস কাচারি করো তাদের মধ্যে এই জিনিসটা লক্ষ্য করবে যে আছে, যে তুমি তো তোমার জন্য করছো, তুমি না করলেও চলবে একজন পুরুষ মানুষ যেখানে করছে। তবে আমাদের দুজনের মধ্যে এই ব্যাপারটা আমরা রাখি না, আমাদের যেহেতু মানে নিজেদের সংসার, আমাদের সংসারের জন্য আমরা করতে বাধ্য, আমাদের পেটের জন্য, আমাদের স্বপ্নের জন্য আমাদের করতে হবে, দুজনকে আপ্রাণ চেষ্টা করতে হবে যতদূর সম্ভব। আর শরীরটা ঠিক রাখতে গেলে খাওয়া দাওয়া তো করতেই হবে, তাই না বলো? যাই হোক, পুজো দেওয়ার পরে একটু বসে নিলাম, এবার যাবো রান্না করতে। দেখি আজকে নিরামিষ রান্না কিছু একটা একেবারে করে নেব, তাহলে আর রাতে করতে হবে না কিছু। রান্নাঘরে যাব, একবারে লাঞ্চ করে নেব, আর আজকে অফিস আছে, অফিসের কাজটাও সারবো। তবে এখন অফিসের কাজটা আমার সেই রকমভাবে হচ্ছে না জানো তো, যেটা আরও একটা টেনশানের কারণ আমার, মানে এখন আর সেই চাপটা বা মানে সেই এটা নেই এখন, সেই সব নিয়ে তোমাদের সাথে প্রচুর কথা বলার রয়েছে, নিশ্চয়ই বলবো ধীরে ধীরে। তবে এই যে গোপালের পালকটা রয়েছে, আমি বারবার ভাবছি যে গোপাল চলে গেছে ফাঁকা, পালকটা কি অদ্ভুতভাবে রেখে গেছে, জানি না কি কৃপা করার জন্য রেখে তো গেছে আমার জন্য। ধন্যবাদ গোপাল ভাই। যাই রান্নাঘরে যাই।
এখন বাজে রাত্রি 9টা, পড়িয়ে চলে এসেছি। আর বাজার ছিল না একেবারেই, জানো তো। দুপুরবেলা ওই ভেন্ডি ভাজা আর আলু পোস্ত করে খেয়ে নিয়েছিলাম। আর ও রাত্রিবেলা বাজার করে নিয়ে এসেছে, তো এখন রাতে রান্না করব। তো এখন রাতে কি করব ভাবতে ভাবতে ভাবলাম বেগুনি করি, আর একটু গরম গরম ডাল করি। আলু পোস্ত আছে, তো তার জন্য প্রিপারেশন শুরু করে দিলাম। ওদিকে ডাল সেদ্ধ হচ্ছে, আর বেগুনির জন্য দেখো একটু বেসন, একটু সুজি, কালো জিরে, একটু লঙ্কার গুঁড়ো সমস্ত কিছু দিয়ে মাখিয়ে নিচ্ছি। আর লঙ্কার গুঁড়ো বলতে আমি কিন্তু ওই গোলমরিচের গুঁড়োটা ব্যবহার করি। আমি অনয়কে বারবার বলি বাজার থেকে আনবে না, তাও মাঝে মধ্যে নিয়ে চলে আসে, তখন ব্যবহার করতে হয় আর কি। তো দেখো কালার তো ভালো আসে, কিন্তু খাওয়া তো একদম ভালো না। আর এই দেখো ও অফিস থেকে এসে ফ্রেশ হয়ে সন্ধে দিয়ে তারপর দেখো লঙ্কাগুলোর বোটাগুলো ছাড়িয়ে রাখছে। তো দুজনে মিলে এরকম সাহায্য করলে খুব সুবিধা হয় কাজ করতে, না হলে আমারও তো এনার্জি কমে যায়, তাই না বলো, পড়িয়ে টড়িয়ে এসে। আর এই বেগুনিগুলো করতে করতে ওর সাথে গল্প করছিলাম যে দেখো গোপাল চলে গেছে, মনটা খারাপ হচ্ছিল, ও কিন্তু আমার জন্য ওর ময়ূরের পালকটা রেখে গেছে। এটা মাকেও ফোন করে বলছিলাম, মা বলছে হ্যাঁ তোর মনটা খারাপ হচ্ছিল, ভালোই হয়েছে। ডাল সেদ্ধ করে রেখেছি, এখানে আলু পোস্ত, দেখো এখানে ভাজাভুজি রয়েছে। এই দিয়ে আজকে কিন্তু দারুণ ডিনার হয়েছিল। আজকের ভিডিওটা এই পর্যন্ত, ভালো লাগলে পাশে থেকো।